আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। এসআইআরের আওতায় বিচারাধীন তালিকায় থাকা ২০ লক্ষেরও বেশি ভোটদাতার নাম চলতি সপ্তাহেই প্রকাশের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ সহ ৪টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে আসন্ন বিধানসভা নির্বাচন এবং ৬টি রাজ্যে উপনির্বাচনের জন্য মোট ১,১১১ জন কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। আইপ্যাকে কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশির ঘটনায় সুপ্রিম কোর্টে ইডির দায়ের করা মামলায় আজ আবার শুনানি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা থেকে ৭৪ জন বর্তমান বিধায়কের নাম বাদ পড়েছে। প্রার্থী তালিকা প্রকাশের পরই একাধিক জেলা থেকে ক্ষোভ, বিক্ষোভ ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে সিপিআই এমএল লিবারেশন বামফ্রন্টের সহযোগী দল হিসেবে 10টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আসছি বিস্তারিত খবরে। এসআইআরের আওতায় বিচারাধীন তালিকায় থাকা ২০ লক্ষেরও বেশি ভোটারের নিষ্পত্তি হয়েছে। চলতি সপ্তাহে সাপ্লিমেন্টারি তালিকা বের করা হতে পারে বলে নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছেন। হাইকোর্টে গতকাল এসআইআর সংক্রান্ত বৈঠক শেষে তিনি আরও জানান, বিচারাধীন তালিকায় থাকা যে সমস্ত ভোটারের নাম বাদ পড়বে তাদের আবেদন শোনার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ট্রাইব্যুনাল গঠনের ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে। যেসব বিচারকদের নিয়ে এই ট্রাইব্যুনাল গঠন করা হবে তাদের নাম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল নির্বাচন কমিশনকে জানাবেন। সাপ্লিমেন্টারি অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা হয়েছে, আশা করা হচ্ছে যে এই সপ্তাহের মধ্যেই আমরা পাবলিশ করতে পারবো। ওনারা সিদ্ধান্ত নিয়েছেন, ওদের নাম আমাদের সাথে শেয়ার করবেন এক দুদিন। এখন যে অবস্থায় আছে তাতে শুক্রবার বা শনিবার বেরিয়ে যাওয়া উচিত। তারা নাম পাঠাবেন আমাদের কাছে, আমরা ব্যবস্থা করবো কাজ করতে শুরু করবো। আমি বলতে পারি যে যা যা হচ্ছে সেগুলো সাপ্লিমেন্টারি লিস্টে প্রায় ২০ লক্ষ নিষ্পত্তি হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের লক্ষ্যে অত্যন্ত দ্রুত গতিতে কাজ চলছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে আয়োজিত গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের নবনিযুক্ত মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়াল, রাজ্য পুলিশের নতুন মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা, কলকাতার নবনিযুক্ত পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ, স্বরাষ্ট্র সচিব সঙ্গমিতা ঘোষ প্রমুখ। পশ্চিমবঙ্গ সহ ৪টি রাজ্য, একটি কেন্দ্রশাসিত অঞ্চলের আসন্ন বিধানসভা নির্বাচন এবং ৬টি রাজ্যের উপনির্বাচনের জন্য মোট ১,১১১ জন কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে এ রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক সাধারণ পর্যবেক্ষক মোতায়েন করছে নির্বাচন কমিশন। রাজ্যে ২৯৪টি বিধানসভা কেন্দ্রের জন্য ২৯৪ জন সাধারণ পর্যবেক্ষক থাকছেন। পাশাপাশি থাকবেন ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক এবং নির্বাচনী খরচের উপর নজরদারির জন্য ১০০ জন ব্যয় পর্যবেক্ষক। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি বিধানসভা নির্বাচন এবং ৬টি রাজ্যের উপনির্বাচন মিলিয়ে মোট ৫৫৭ জন সাধারণ পর্যবেক্ষক, ১৮৮ জন পুলিশ পর্যবেক্ষক এবং ৩৬৬ জন ব্যয় পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রগুলিতে এই পর্যবেক্ষকদের আজকের মধ্যেই পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এ রাজ্যের পুলিশ পর্যবেক্ষকরা গতকাল থেকেই আসতে শুরু করেছেন। সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে পর্যবেক্ষকরা তাদের সঙ্গে যোগাযোগের বিস্তারিত তথ্য প্রকাশ করবেন, যাতে কোনো প্রয়োজনে পর্যবেক্ষকদের সাহায্য পেতে পারেন সকলে। পাশাপাশি প্রতিদিন নির্দিষ্ট সময়ে প্রার্থী, রাজনৈতিক দল বা সাধারণ মানুষের কাছ থেকে নির্বাচন সংক্রান্ত অভিযোগ ও সমস্যা শোনার ব্যবস্থাও রাখা হচ্ছে। নির্বাচন কমিশন গতকাল রাজ্যে ১৯ জন শীর্ষ পুলিশ আধিকারিককে বদলির নির্দেশ দিয়েছে। এডিজি দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে। এডিজি দক্ষিণবঙ্গ হিসেবে নিযুক্ত করা হয়েছে ড রাজেশ কুমার সিংকে। এডিজি উত্তরবঙ্গের দায়িত্ব দেওয়া হয়েছে কে জয়া রমনকে। একই সঙ্গে আসানসোল, দুর্গাপুর পুলিশ কমিশনার হিসেবে ড প্রণব কুমার, হাওড়ার পুলিশ কমিশনার হিসেবে অখিলেশ কুমারকে নিযুক্ত করা হয়েছে। অমিত কুমার সিংকে ব্যারাকপুরের পুলিশ কমিশনার ও সুনীল কুমার যাদবকে চন্দননগরের পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে ইন্দিরা মুখোপাধ্যায়কে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদ থেকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে এবং এ সংক্রান্ত রিপোর্ট আজ সকাল ১১টার মধ্যে জমা দিতে বলেছে কমিশন। কলকাতায় অবাধ ও স্বচ্ছ নির্বাচন পরিচালনায় তার এবং তার বাহিনীর প্রধান লক্ষ্য বলে নতুন পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ জানিয়েছেন। গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, পুলিশ কলকাতায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
নির্বাচন কমিশন অবসরের পর পুনরায় নিযুক্ত আধিকারিকদের বিস্তারিত তালিকা চেয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। বর্তমানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে যুক্ত প্রাক্তন IAS এবং IPS আধিকারিকদের তথ্য চাওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির ভারত সফর এবং ভারত কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ক, এ বিষয় নিয়ে কানাডা প্রবাসী ভারতীয় বিজ্ঞানী ডক্টর সৈকত বসুর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 9:30টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে DTH বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশির ঘটনায় সুপ্রিম কোর্টে ইডির দায়ের করা মামলায় আজ আবার শুনানি। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা ও বিচারপতি বিপুল M পাঞ্চালির বেঞ্চে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল রাজ্য। দুপক্ষের হলফনামা ও জবাবি হলফনামা জমা পড়েছে আদালতে। হলফনামায় রাজ্যের পক্ষ থেকে দাবি করা হয়েছিল ইডি তল্লাশি করার আগে কোনো নোটিশ দেওয়া হয়নি, ইডি তাদের সীমা লঙ্ঘন করেছে। অন্যদিকে ইডির পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তার পুলিশ প্রশাসন ইডির আধিকারিকদের কাজে সহযোগিতা করার পরিবর্তে একাধিকবার বাধা দিয়েছে বলে অভিযোগ করা হয়। তৃণমূল কংগ্রেস রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার কালীঘাটের বাড়ি থেকে পাহাড়ের 3টি আসন অনিক থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে ছেড়ে দিয়ে বাকি 291টি আসনে দলীয় প্রার্থীদের নাম গতকাল ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। 74 জন বর্তমান বিধায়ককে এবার প্রার্থী করা হয়নি। 135 জন বিধায়ক তাদের পুরনো কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। 15 জন বিধায়কের আসন পরিবর্তন করা হয়েছে। সাংবাদিক বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সভাপতি সুব্রত বক্সিকে পাশে নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী জানান, শিল্প সংস্কৃতি, বুদ্ধিজীবী, ক্রীড়া জগতের বিশিষ্ট জনসহ সব ক্ষেত্রে মানুষকে প্রার্থী তালিকায় স্থান দেওয়া হয়েছে। দার্জিলিংয়ে 3টে সিট আমরা লড়ছি না, অনেক থাপার সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং আছে। কালিম্পং, কার্শিয়াং আর দার্জিলিং, এই 3টে সিটে অনেক থাপারা লড়বে। বাদ বাকি 291টা সিট, এটা আমাদের লিস্ট। আমাদের জেনারেল ক্যাটাগরি যারা, তাদেরও সুযোগ দিতে হয়, ছাত্র যুবককেও দিতে হয়। সুতরাং আমার অনেকগুলো নতুন মুখ এবার এসছে যারা স্টুডেন্ট এবং ইউথ পলিটিক্স করে। তাছাড়াও অনেক চিকিৎসক আছে, সাংবাদিক, খেলোয়াড়দের পক্ষ থেকেও আছে। সব জগৎকেই আমরা কভার করেছি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় 52 জন মহিলা প্রার্থী, 47 জন সংখ্যালঘু প্রতিনিধি রয়েছেন। রাজ্যের 84টি বিধানসভা আসনে তপশিলি জাতি উপজাতির জন্য সংরক্ষিত থাকলেও 78 জন তপশিলি জাতি এবং 17 জন উপজাতি প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন। এদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকার প্রকাশের পরেই একাধিক জেলা থেকে ক্ষোভ, বিক্ষোভ ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভায় প্রাক্তন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর নাম প্রকাশিত হওয়ার পরেই মন্তেশ্বরের দীর্ঘনগর গ্রামে সিদ্দিকুল্লাহ চৌধুরী ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন চৌধুরীর অনুগামীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে পুনরায় নবীন বাগের নাম ঘোষণা হতেই দলের মধ্যে বিদ্রোহ দেখা দিয়েছে। নবীন বাগকে প্রার্থী হিসেবে মানছে না দলের ব্লক সভাপতি সহ একঝাঁক নেতা। তারা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। উত্তর 24 পরগনার মিনাখায় প্রার্থী উষারানী মণ্ডলের নাম ঘোষণা হতে ধুতুরদহ গ্রামে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা থেকে শুরু হয় ব্যাপক মারধর ও বোমাবাজি। দুপক্ষের অন্তত 9 জন গুরুতর জখম হয়েছেন। এর মধ্যে একজন মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে প্রার্থী না করায় তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন জলপাইগুড়ির রাজগঞ্জের বিধানসভা আসনের 4 বারের বিধায়ক খগেশ্বর রায়। এই আসনে খগেশ্বর রায়কে সরিয়ে এশিয়াডের সোনাজয়ী স্বপ্না বর্মনকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে CPIML লিবারেশন 10টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ও CPIM এর শীর্ষ নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক আলোচনা ও সহমতের ভিত্তিতে 10 কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে
সিপিআইএমের তরফ থেকে জানানো হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। এসআইআরের আওতায় বিচারাধীন তালিকায় থাকা 20 লক্ষেরও বেশি ভোটদাতার নাম চলতি সপ্তাহে প্রকাশের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ সহ 4টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আসন্ন বিধানসভা নির্বাচন এবং 6টি রাজ্য উপনির্বাচনের জন্য মোট 1111 জন কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশির ঘটনায় সুপ্রিম কোর্টে ইডির দায়ের করা মামলার আজ আবার শুনানি। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, ইসরায়েলের হামলায় ইরান তাদের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং বাসিজ বাহিনীর প্রধান গোলাম রেজা সোলেমানির নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ন্যাটোভুক্ত দেশগুলি সম্মতি জানায়নি। এদিকে পশ্চিম এশিয়ায় সংঘাত তীব্র আকার ধারণ করেছে। উপসাগরীয় অঞ্চলে সব ভারতীয় নাবিক ও জাহাজ নিরাপদে রয়েছে বলে সরকার জানিয়েছে। লোকসভায় আজ 2026-27 অর্থ বছরের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের ব্যয় বরাদ্দ নিয়ে আলোচনা ও ভোটাভুটি হবে। এছাড়াও স্বরাষ্ট্র, বিদেশ ও বিদ্যুৎ মন্ত্রকের ব্যয় বরাদ্দ নিয়েও আলোচনা ও ভোটাভুটি হওয়ার কথা। নিরাপত্তার কারণে বিশ্বকাপ ফুটবলে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্ধারিত ম্যাচগুলি মেক্সিকোতে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ইরানের ফুটবল ফেডারেশন ফিফার সঙ্গে আলোচনা শুরু করেছে। আসছি বিস্তারিত খবরে। ইরান তাদের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং বাসিজ বাহিনীর প্রধান গোলাম রেজা সোলেমানির ইসরায়েলি হামলায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বর্তমান যুদ্ধে লারিজানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই এবং তার পুত্র মোস্তাবার ঘনিষ্ঠ সহচর ছিলেন। ইরানের সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান তেহরানের পূর্বাঞ্চলে পারদিশ জেলায় তার কন্যার বাড়ি লক্ষ্য করে আঘাত হানলে সেখানেই লারিজানির মৃত্যু হয় বলে জানা গেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি আরও সংকটজনক। ইরাকের রাজধানী বাগদাদের অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোন এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের অদূরে গতকাল ধারাবাহিক বিস্ফোরণে পুরো এলাকাটি কেঁপে ওঠে। ইরানকে লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ দ্রুত তীব্র আকার ধারণ করে সীমান্ত পেরিয়ে এই অঞ্চলে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটেছে। নিরাপত্তা সূত্রে খবর, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন কূটনৈতিক দপ্তরকে নিশানা করে অন্তত 3টি বিস্ফোরক ড্রোন হামলা চালানো হলে সেখানকার সি-র্যাম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। ইরাকি কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, আল জাদরিয়া এলাকায় অবস্থিত কেন্দ্রীয় ব্যাংকের কাছেও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে আকাশ থেকে খসে পড়া কোনো বস্তুর ধ্বংসাবশেষ ব্যাংক ভবনের প্রধান ফটকের খুব কাছে এসে পড়ে। এই হামলাগুলিতে তাৎক্ষণিকভাবে অবশ্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে যোগ দিতে ন্যাটোভুক্ত অধিকাংশ দেশই সম্মতি দেয়নি। তিনি এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ওয়াশিংটনের কোনো রাষ্ট্রের সমর্থনের প্রয়োজন নেই। মিত্র রাষ্ট্রগুলির সমর্থন ছাড়াও বিশ্বের প্রতিটি দেশই তাদের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। ইরানকে কোনোভাবেই পরমাণু শক্তিধর দেশ হয়ে ওঠার সুযোগ করে দেওয়া যায় না। ট্রাম্প আরও বলেন, ন্যাটোর সদস্য দেশগুলির এই প্রতিক্রিয়ায় তিনি বিস্মিত হননি। তার দাবি, মার্কিন বাহিনী ইরানের সামরিক ক্ষমতা অনেকটাই দুর্বল করে দিতে পেরেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। উভয় নেতা পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী জানান যে, সংযুক্ত আরব আমিরশাহীর ওপর চালানো যেসব হামলায় নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে এবং অসামরিক পরিকাঠামোয় ক্ষয়ক্ষতি হয়েছে, ভারত সেগুলির তীব্র নিন্দা করে বলে আবারও তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি আরও জানিয়েছেন যে, হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করার গুরুত্বের বিষয়ে উভয় পক্ষই একমত হয়েছে। ওই আলাপচারিতায় প্রধানমন্ত্রী বলেছেন যে, এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দ্রুত ফিরিয়ে আনার লক্ষ্যে তারা যৌথভাবে কাজ চালিয়ে যাবেন। এদিকে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতিকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন। উপসাগরীয় অঞ্চলে সব ভারতীয় নাবিক ও জাহাজ নিরাপদে রয়েছে বলে সরকার জানিয়েছে। বন্দর, জাহাজ চলাচল ও জলপথ দপ্তরের মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গতকাল শিবালিক এবং নন্দাদেবীর নাবিকদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেন। এলপিজি বোঝাই এই দুটি জাহাজ আগেই গুজরাটের বন্দরে পৌঁছয়। শ্রী সোনোয়াল বলেন, অসীম সাহসিকতার পরিচয় দিয়ে তারা দেশের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করেছে। এই অঞ্চলের পরিবর্তিত পরিস্থিতির মধ্যে নাবিকরা সাফল্যের সঙ্গে ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রার মাধ্যমে সুষ্ঠুভাবে কাজ করতে পেরেছেন।
ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি একটি নতুন প্রতিরক্ষা চুক্তির লক্ষ্যে লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এবং সেই প্রেক্ষিতে আন্তর্জাতিক পরিস্থিতি বদলে যাওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী গতকালই জেলেনস্কিকে তার বাসভবনে স্বাগত জানান। প্রতিরক্ষা সাজ সরঞ্জাম বিনিময়ের মাধ্যমে উচ্চ প্রযুক্তির সাহায্যে নিজেদের সামরিক ক্ষমতা শক্তিশালী করাই এর উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29 মার্চ রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 132তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির ভারত সফর এবং ভারত কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ক। এই বিষয় নিয়ে কানাডা প্রবাসী ভারতীয় বিজ্ঞানী ড সৈকত বসুর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 9:30টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। লোকসভায় আজ 2026-27 অর্থ বছরের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের ব্যয় বরাদ্দ নিয়ে আলোচনা ও ভোটাভুটি হবে। এছাড়াও স্বরাষ্ট্র, বিদেশ ও বিদ্যুৎ মন্ত্রকের ব্যয় বরাদ্দ নিয়েও আলোচনা ও ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। সংসদে ব্যয় মঞ্জুরি বিল 2026 অনুমোদিত হয়েছে। রাজ্যসভায় গতকাল আলোচনার পর বিলটি নিম্নকক্ষে ফেরত পাঠানো হয়। লোকসভায় বিলটি আগেই গৃহীত হয়েছে। রাজ্যসভায় আলোচনার জবাবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন যে কেন্দ্র অর্থনৈতিক স্থিতিশীলতা তহবিলের জন্য 57,381.84 কোটি টাকা বরাদ্দ করেছে। তিনি জানান, আসন্ন রবি শস্য মরশুমে সারের ভর্তুকি হিসেবে 19,230 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। জম্মু ও কাশ্মীরের উন্নয়নের প্রয়োজনীয়তা মেটাতে কেন্দ্রীয় সহায়তা হিসেবে 5,000 কোটি টাকা প্রদান করা হচ্ছে। অর্থমন্ত্রী জোর দিয়ে বলেন যে ভারতের অর্থনীতি আজ অত্যন্ত শক্তিশালী অবস্থানে দাঁড়িয়ে আছে। India's economy today stands at a position of strength. We are able to look after even unforeseen circumstances. Since COVID, India's macroeconomic performance has remained relatively strong and stable. লোকসভায় গতকাল 2026-27 সালের রেল মন্ত্রকের ব্যয় বরাদ্দ অনুমোদিত হয়। এ সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, নরেন্দ্র মোদী সরকারের আমলে গত দশকে রেল পরিষেবার অভূতপূর্ব উন্নতি হয়েছে। কেন্দ্রীয় বাজেটে রেলের জন্য রেকর্ড পরিমাণ বরাদ্দ থেকে প্রতিটি রাজ্য উপকৃত হবে। শ্রী বৈষ্ণব বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের বিভিন্ন উদ্যোগে রেলের আর্থিক স্বাস্থ্য মজবুত হয়েছে। रेलवे की फाइनेंशियल हेल्थ अभी जो भी प्रयास हुए हैं माननीय प्रधानमंत्री जी के नेतृत्व में इन 10 वर्षों में बहुत सुधरी है। रेलवे का बहुत बड़ा फोकस है सेफ्टी पे, पैसेंजर एमिनिटीज पे और पैसेंजर्स के लिए जो सुविधाएं हैं उनको बढ़ाने के लिए। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশির ঘটনায় সুপ্রিম কোর্টে ইডির দায়ের করা মামলার আজ আবার শুনানি। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল পশ্চিমবঙ্গ। দুপক্ষের হলফনামা ও জবাবি হলফনামা জমা পড়েছে আদালতে। হলফনামায় রাজ্যের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ইডি তল্লাশি করার আগে কোনো নোটিশ দেওয়া হয়নি, ইডি তাদের সীমা লঙ্ঘন করেছে। অন্যদিকে ইডির পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তার পুলিশ প্রশাসন ইডির আধিকারিকদের কাজে সহযোগিতা করার পরিবর্তে একাধিকবার বাধা দিয়েছে বলে অভিযোগ করা হয়। উল্লেখ্য, চলতি বছরের 8ই জানুয়ারি আইপ্যাক সংস্থার কর্ণধারের বাড়িতে ও অফিসে কয়লা কেলেঙ্কারির তদন্তে তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি। আসামে প্রবীণ কংগ্রেস নেতা এবং লোকসভা সাংসদ প্রদ্যুৎ বরদলৈ দল থেকে পদত্যাগ করেছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের উদ্দেশ্যে লেখা একটি চিঠিতে বরদলৈ দলের সমস্ত পদ এবং প্রাথমিক সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। শ্রী বরদলৈ নগাঁও লোকসভা কেন্দ্রের সাংসদ। মাদক নিয়ন্ত্রণ ব্যুরো এনসিবি গতকাল তাদের 41তম প্রতিষ্ঠা দিবস পালন করে। দীর্ঘ 4 দশক ধরে এনসিবি দেশে মাদক পাচার ও মাদকের ব্যবহার রোধে কাজ করে আসছে। এই দিনটিকে স্মরণ করে মাদক মুক্ত ভারত গড়ার লক্ষ্যে দেশজুড়ে যুব সংহতি কর্মসূচির আয়োজন করা হয়। নিরাপত্তার কারণে ফিফা বিশ্বকাপ ফুটবলে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্ধারিত ম্যাচগুলি মেক্সিকোতে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ইরানের ফুটবল ফেডারেশন ফিফার সঙ্গে আলোচনা শুরু করেছে। এর ফলে 2026-এর বিশ্বকাপ ফুটবলে ইরানের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ল বলে মনে করা হচ্ছে। ফ্রান্সের প্যালে দে স্পোর্টসে অর্লিয়েন্স মাস্টার সুপার
300 ব্যাডমিন্টন টুর্নামেন্টে আকাশী কাশ্যপ মহিলাদের সিঙ্গলসে মূল পর্বে পৌঁছেছেন। গত সন্ধ্যায় 2টি কোয়ালিফায়ার ম্যাচে আকাশী কাশ্যপ জয়লাভ করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ইসরায়েলের হামলায় ইরান তাদের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং বাসিজ বাহিনীর প্রধান গোলাম রেজা সোলেমানির নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ন্যাটোভুক্ত দেশগুলি সম্মতি জানায়নি। এদিকে পশ্চিম এশিয়ায় সংঘাত তীব্র আকার ধারণ করেছে। উপসাগরীয় অঞ্চলে সব ভারতীয় নাবিক ও জাহাজ নিরাপদে রয়েছে বলে সরকার জানিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত।